চলুন আজ আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের এক দারুণ ইন্টারেস্টিং আর বেশ জটিল আধ্যাত্মিক জগতে একটু ডুব দিই। আমাদের আজকের এই এক্সপ্লেনারের মূল ফোকাস হচ্ছে বৈষ্ণব পদাবলী, আর নির্দিষ্ট করে বললে পঞ্চমহাজনদের মধ্যে অন্যতম দুই বিশাল স্তম্ভ বিদ্যাপতি আর চণ্ডীদাস। এই দুই মহান কবির মাধুর্য আর আবেগের যে অসাধারণ একটা তুলনামূলক দিক আছে, সেটাই আজ আমরা খুব সহজভাবে ডিকোড করার চেষ্টা করব। বেশ দারুণ হতে যাচ্ছে, তাই না? তো চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমেই থাকছে বৈষ্ণব পদাবলী আর রসতত্ত্ব। এরপর আমরা বিদ্যাপতির কাব্যিক উৎকর্ষ আর চণ্ডীদাসের আবেগের গভীরতা নিয়ে আলোচনা করব। আর একদম শেষে থাকবে এই দুয়ের মধ্যে মাধুর্য বনাম আবেগের এক চূড়ান্ত তুলনামূলক চিত্র। আচ্ছা, শুরু করা যাক আমাদের প্রথম পর্ব। ১ নম্বর, বৈষ্ণব পদাবলী ও রসতত্ত্ব, ভক্তির আবেগপূর্ণ অবস্থার অন্বেষণ। এই দুই মহান কবিকে বুঝতে হলে সবার আগে আমাদের বৈষ্ণব কাব্যের গ্রাউন্ড রুলস বা তাত্ত্বিক ভিত্তিটা একটু ক্লিয়ার করে নিতে হবে। বৈষ্ণব ধর্মে ভক্তির মোট ৫টি স্তর বা পঞ্চরস আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং একদম শেষে মধুর রস। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে এই মধুর রসকেই বলা হয়েছে ঐশ্বরিক প্রেমের সর্বোচ্চ পর্যায়। আর মজার ব্যাপার হলো আমাদের আজকের পুরো আলোচনাটাই কিন্তু এই চূড়ান্ত স্তর অর্থাৎ এই মধুর রসকে ঘিরেই আবর্তিত হবে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু বুঝে নেওয়া যাক। দুটো সাহিত্যিক শব্দ, আত্মনিষ্ঠ আর বস্তুনিষ্ঠ। আত্মনিষ্ঠ বা সাবজেক্টিভ কবিতায় কি হয়? এখানে স্রষ্টা একেবারে নিজের আবেগের সাথে গভীরভাবে জড়িয়ে যান। চণ্ডীদাসের পদাবলী কিন্তু ঠিক এরকমই। অন্যদিকে বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ কবিতায় মূল ফোকাসটা থাকে বাইরের বিষয়বস্তুর ওপর, মানে যা পর্যবেক্ষণ করা হচ্ছে সেটাই এখানে আসল। বিদ্যাপতির লেখা আবার এই ধারার। এই দুটো ফ্রেমওয়ার্ক মাথায় রাখলে আমাদের এই দুই কবিকে আলাদা করতে একদমই বেগ পেতে হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বা ডক্টর সুকুমার সেনের মতো বাঘা বাঘা পণ্ডিতরাও কিন্তু দশকের পর দশক ধরে এই প্রাচীন পাঠগুলো নিয়ে প্রচুর তর্ক বিতর্ক করেছেন। আর পণ্ডিতের এই গভীর আলোচনাই আসলে আমাদের পরবর্তী ধাপে দুই কবির তুলনামূলক বিশ্লেষণে দারুণ একটা বেস তৈরি করে দেয়। চলুন এবার আমাদের আলোচনার মোড় ঘোরানো যাক প্রথম নায়কের দিকে। ২ নম্বর পর্ব, বিদ্যাপতির কাব্যিক উৎকর্ষ, রূপ এবং অলঙ্কারের জাদুকর। ভাবুন তো, একটা রাজকীয় মুকুটে রত্নপাথরগুলো ঠিক কতটা নিখুঁতভাবে সাজানো থাকে। বিদ্যাপতির শব্দগুলো ঠিক সেরকম। তিনি ছিলেন মিথিলার রাজসভার কবি। সংস্কৃত নন্দনতত্ত্বে তার দক্ষতা ছিল প্রশ্নাতীত। তিনি এমন একজন সচেতন শিল্পী ছিলেন যার কাজ ভীষণভাবে আলংকারিক, বুদ্ধিবৃত্তিক এবং অবশ্যই বস্তুনিষ্ঠ। সহজ কথায় রাধার বহিরঙ্গ বা বাহ্যিক সৌন্দর্যটাই তার লেখায় সবচেয়ে বেশি ফোকাস পেয়েছে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দারুণ একটা উক্তি আছে। তিনি বলেছেন, বিদ্যাপতির রাধিকা নাকি অল্পে অল্পে মুকুলিত হয়ে উঠেছে, আর তার পদাবলীকে একটা সার্থক গীতিনাট্য বলা যায়। এর মানে হল বিদ্যাপতি ঠিক একজন সুদক্ষ নাট্যকারের মতোই চরিত্রগুলোকে ধাপে ধাপে গড়ে তুলতেন। তার এই বর্ণনামূলক রূপরেখা তৈরির ক্ষমতা আসলেই অসাধারণ। রাজসভার সেই বুদ্ধিবৃত্তিক আর জমকালো পরিবেশ থেকে এবার আমরা সম্পূর্ণ ভিন্ন একটা জগতে প্রবেশ করব। ৩ নম্বর পর্ব, চণ্ডীদাসের আবেগের গভীরতা, আত্মার বিশুদ্ধ গীতিকবি। বিদ্যাপতি যেখানে রাজকীয় রত্ন বা রূপক নিয়ে ব্যস্ত, চণ্ডীদাস কিন্তু সেসব একেবারেই সরিয়ে রেখেছেন। তার কবিতা হলো একেবারে প্রাকৃতিক, অমার্জিত একটা স্রোতের মতো, যাতে মিশে আছে শুধুই আনন্দ আর অশ্রু। তিনি একজন বিশুদ্ধ গীতিকবি। তার ভাষা খুবই সহজ, সরল এবং স্বচ্ছ। তিনি পুরোটাই আত্মনিষ্ঠ, আর তার লেখার মূল চালিকা শক্তিই হল প্রবল আবেগ আর ভক্তি। তিনি রাধা চরিত্রের অন্তরঙ্গ বা ভেতরের মানসিক বিশুদ্ধতাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সাহিত্য সমালোচকরা একটা কথা খুব সুন্দর করে বলেন, চণ্ডীদাসের কথার ধরনে এমন একটা সরল সুন্দর ভাব আছে যা বিদ্যাপতিতে পাওয়া যায় না। সত্যি বলতে চণ্ডীদাসের তো কোনো জটিল সংস্কৃত ব্যাকরণের দরকারই নেই। তার আসল শক্তিটা আসে ঐশ্বরিক প্রেমের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের জায়গা থেকে। আর ঠিক এই সরলতাটাই যে কোনো পাঠকের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়।
আচ্ছা, এবার আমরা আমাদের এই এক্সপ্লেনারের একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। ৪ নম্বর পর্ব, মাধুর্য বনাম আবেগ, ঐশ্বরিক প্রেমের সংশ্লেষণ। এখানে আমরা এই দুই ভিন্ন পথকে একসাথে মিলিয়ে দেখব। এখন এই জায়গাটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। একদিকে দেখুন বিদ্যাপতির নিখুঁত মাধুর্য আর সংস্কৃত অলঙ্কার, যিনি রাজসভার কবি। অন্যদিকে চণ্ডীদাসের সহজ ভাষার কাঁচা আবেগ, যিনি বিশুদ্ধ গীতি কবি। একদিকে ফর্ম, অন্যদিকে অনুভূতি। একজন মেতে আছেন বাহ্যিক সৌন্দর্যের নিখুঁত বর্ণনায়, তো আরেকজন মগ্ন সম্পূর্ণ আত্মনিবেদনে। একেবারে মুখোমুখি একটা কন্ট্রাস্ট, তাই না? এই পুরো তুলনামূলক চিত্রটা দেখলে একটা ব্যাপার বেশ পরিষ্কার বোঝা যায়। ঐশ্বরিক প্রেমের সম্পূর্ণ ছবিটা ফুটিয়ে তুলতে কিন্তু আমাদের এই দুজনেরই প্রয়োজন। বিদ্যাপতির সেই আলংকারিক বুদ্ধি বা বস্তুনিষ্ঠ স্টাইল যেমন দরকার, তেমনি চণ্ডীদাসের আত্মনিষ্ঠ অকৃত্রিম আবেগেরও দরকার আছে। বিদ্যাপতির রাধা নাটকীয়ভাবে বিকশিত হন, আর চণ্ডীদাসের রাধা শুরু থেকেই আবেগে আপ্লুত। এক কথায়, একজন হলেন বাহ্যিক সৌন্দর্যের কারিগর আর অন্যজন ভেতরের অনুভূতির জাদুকর। তো পুরো আলোচনার শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ঐশ্বরিক প্রেমের এই যে একটা জার্নি, এখানে মানব আত্মার সাথে আসলে কোনটা বেশি গভীরভাবে কানেক্ট করে? বিদ্যাপতির সেই ত্রুটিহীন সৌন্দর্য, নাকি চণ্ডীদাসের অকৃত্রিম অশ্রু? শিল্পের পরিপূর্ণতা নাকি আবেগের বিশুদ্ধতা? একটু ভাববেন ব্যাপারটা নিয়ে। আর এই গভীর ভাবনার রেশ নিয়েই আমাদের আজকের এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি।